চাঁদপুর জেলার কচুয়া উপজেলা নিয়ে যে তথ্যগুলো পেয়েছি, চলুন সেগুলোর গভীরে যাই একটু। এর পরিচিতি, ইতিহাস, অর্থনীতি, কিছু পুরনো দিনের গল্প, মানে সব মিলিয়ে জায়গাটা কেমন সেটাই বোঝার চেষ্টা করব। ঠিক। শুধু ম্যাপে দেখা একটা জায়গা নয়, কচুয়ার নামের পেছনের গল্প বা ধরুন এখানকার দিঘি, মসজিদ, এগুলোরও তো অনেক কথা বলার আছে। দেখা যাক। আচ্ছা, শুরু করি এর অবস্থান দিয়ে। কচুয়ার চারপাশে তো বেশ কটা উপজেলা, তাই না? উত্তরে যেমন কুমিল্লার চান্দিনা, দাউদকান্দি। হ্যাঁ, দক্ষিণে আবার হাজীগঞ্জ, শাহরাস্তি, পূর্বে কুমিল্লার বরুড়া আর পশ্চিমে মতলব দক্ষিণ, হাজীগঞ্জ। মানে চাঁদপুর আর কুমিল্লার সংযোগস্থলে এর অবস্থান। হুম, আয়তনটাও মোটামুটি প্রায় ২৩৬ বর্গ কিলোমিটার। এই অবস্থানটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। অবশ্যই। আশেপাশের জেলা বা উপজেলার সাথে যোগাযোগের ক্ষেত্রে এটা বেশ সুবিধাজনক অবস্থানে আছে, ব্যবসা-বাণিজ্য বা যাতায়াতের জন্য। এবার একটু ইতিহাসে যাই। মানে এটা তো সবসময় আলাবে উপজেলা ছিল না। না, না। ব্রিটিশ আমলে কখনো দাউদকান্দির অংশ ছিল, কখনো হাজীগঞ্জের। আলাদে থানা হিসেবে পরিচিতি পায় ১৯১৮ সালে, ২৫শে জানুয়ারি। ১৯১৮ সালে। আচ্ছা, কিন্তু এই কচুয়া নামটা, এর পেছনে নাকি মজার গল্প আছে। হ্যাঁ, দুটো গল্প শোনা যায়। একটা হলো, অনেকে বলেন সেমিটিক কাচুয়া শব্দ থেকে এসেছে, যার মানে নাকি উপশহর। উপশহর, ইন্টারেস্টিং। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা আরও নাটকীয়, মানে লোকমুখে প্রচলিত আর কি। ১৯০৫ সালে যখন জরিপ চলছিল, তখন নাকি কোনো এক পুলিশ কর্মকর্তা জিজ্ঞেস করেন কাজ কেমন চলছে। হ্যাঁ। উত্তরে কেউ একজন উর্দুতে বলে কুছ হুয়া, মানে কিছুটা হয়েছে। সেই কুছ হুয়া থেকেই নাকি লোকমুখে হতে হতে কচুয়া। হ্যাঁ, হ্যাঁ, হতেই পারে। মানে প্রশাসনিক ইতিহাসের বাইরেও এই লোককথাগুলো একটা জায়গার পরিচয় তৈরি করে। একদম। আরেকটা মত আছে অবশ্য, হজরত শাহ নিয়ামত শাহ নামে এক পীরের মাজারকে কেন্দ্র করে যে বাজার গড়ে উঠেছিল, সেখান থেকেও নামটা আসতে পারে। আচ্ছা, আচ্ছা, এবার একটু প্রশাসনিক দিকটা দেখি। মানে এখনকার গঠনটা কেমন? এখন কচুয়ায় একটা পৌরসভা আছে, কচুয়া পৌরসভা, আর ১২টা ইউনিয়ন আছে, সাচার, পাথইর, বিতারা, এরকম মোট ১২টা। আর জনসংখ্যা? ২০১১ সালের হিসাবে মোট জনসংখ্যা ৩,৮২,০০০-এরও বেশি। একটা বিষয় খেয়াল করার মতো, এখানে নারীর সংখ্যা কিন্তু পুরুষের চেয়ে একটু বেশি। ও, তাই নাকি? সাক্ষরতার হার কেমন? সাক্ষরতার হার ৫৩.৮%, আর জনসংখ্যার ঘনত্ব বেশ বেশি। প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১৬২১ জন, মানে বেশ ঘনবসতিপূর্ণ এলাকা। এত মানুষের জীবনযাত্রা, অর্থনীতিটা কিসের ওপর নির্ভরশীল মূলত? মূলত কৃষি। প্রায় ৪৫% বা তার একটু বেশি মানুষ কৃষিকাজের সাথে জড়িত। প্রধান ফসল তো ধান, গম, আলু, সরিষা, এগুলোই। আচ্ছা। তবে এখানকার কিছু জিনিস কিন্তু বাইরেও রপ্তানি হয়, যেমন ধরুন কুল বা বরই, কলা, আলু, এগুলোর বেশ চাহিদা আছে। তার মানে কৃষির পাশাপাশি ব্যবসা, চাকরি এগুলোও আছে নিশ্চয়ই। হ্যাঁ, ব্যবসা চাকরি তো আছেই। আরেকটা বড় অংশ হলো প্রবাসী আয়, মানে রেমিটেন্স। কচুয়ার অর্থনীতিতে এটার বেশ বড় ভূমিকা আছে। কৃষি আর প্রবাসী আয়, এই দুটোই তাহলে মূল চালিকা শক্তি। একদম। গ্রাম বাংলার অর্থনীতির খুব পরিচিত একটা ছবি এটা। কচুয়া থেকে তো বেশ কয়েকজন পরিচিত ব্যক্তিত্ব এসেছেন, তাই না? হ্যাঁ, অবশ্যই। যেমন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, উনি তো এখানকারই। শিক্ষাবিদ মুনতাসির মামুন, লেখক বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এহসানুল হক মিলনও তো এখানকার। ঠিক। ভাষা সৈনিক আব্দুল আউয়াল, বীর উত্তম খেতাবপ্রাপ্য মুক্তিযোদ্ধা সিরাজুল মাওলা, অনেকেই আছেন। রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, নানা ক্ষেত্রে তাদের অবদান আছে। আচ্ছা, এবার একটু অন্যদিকে যাই। এখানকার কিছু ঐতিহাসিক জায়গা, পুরনো দিনের স্থাপত্য আর তার সাথে জড়িয়ে থাকা লোককথা। হ্যাঁ, কচুয়ায় কিন্তু এরকম বেশ কিছু জায়গা আছে। যেমন ধরুন তুলাতুলি মন্দির, প্রায় ২৫০ বছরের পুরনো স্থাপনা। ২৫০ বছর! এটা তো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত। হ্যাঁ, যাত্রামোহন নামে একজন এটি প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায়। তারপর আছে সাহারপাড়ের দিঘি, বিশাল এক দিঘি। এই দিঘিটা নিয়ে নাকি দারুণ এক গল্প আছে, কোরিয়া রাজার গল্প। হ্যাঁ, লোকমুখে শোনা যায় কোরিয়া নামে এক রাজা নাকি প্রজাদের দিয়ে এই দিঘি খনন করিয়েছিলেন। প্রতি ঝুড়ি মাটির বিনিময়ে একটা করে কড়ি মুদ্রা দিতেন। বাহ! কিন্তু তার এক মন্ত্রী নাকি দিঘিটা নিজের নামে পরিচিত করে দেন।
সাহারপাড় নামটা সম্ভবত সেই সূত্রেই। রাজা নাকি খুব রেগে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রীর নামটাই টিকে যায়। ইতিহাস আর লোককথা কিভাবে মিশে যায়। আচ্ছা, আর একটা জায়গার কথা শুনেছিলাম, আশরাফপুর মসজিদ আর দিঘি। হ্যাঁ, আশরাফপুর। এখানকার মসজিদের পাশেই একটা দিঘি আছে। এটা নিয়েও একটা কিংবদন্তি আছে। কি রকম? শোনা যায় একসময় নাকি ওই দিঘি থেকে কারো প্রয়োজনে সোনার বা রূপার থালা বাসন চেয়ে পাওয়া যেত। অনুষ্ঠান শেষে আবার ফেরত দিতে হতো। সত্যি নাকি? রূপকথার মতো লাগছে। হ্যাঁ, কিন্তু পরে নাকি কেউ একজন থালা বাসন আর ফেরত দেয়নি। তারপর থেকেই ওটা বন্ধ হয়ে যায়। এগুলো আসলে লোকবিশ্বাস, বুঝলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। ঠিক। আর একটা প্রাচীন মসজিদের কথা আছে না, উজানির বখতিয়ার খাঁ মসজিদ। হ্যাঁ, ওটাও বেশ পুরনো, সম্ভবত ১৭৭২ সালে তৈরি। আর মজার ব্যাপার হলো, মধ্যযুগের মনসমঙ্গল কাব্যে উজানি নগর নামে একটা জায়গার উল্লেখ পাওয়া যায়। অনেকে মনে করেন এটাই সেই উজানি। তার মানে ইতিহাস, লোককথা, স্থাপত্য সব মিলিয়ে কচুয়া বেশ সমৃদ্ধ একটা জায়গা। একদম। এই যে এতগুলো দিঘি, প্রাচীন মন্দির, মসজিদ, এগুলো শুধু ইট পাথরের দালান নয়। এগুলো এখানকার মানুষের বিশ্বাস, সংস্কৃতি আর দীর্ঘদিনের ইতিহাসের সাক্ষী। তাহলে সব মিলিয়ে মূল বিষয়টা কি দাঁড়ালো? কচুয়া মানে শুধু একটা প্রশাসনিক এলাকা নয়, এর নামের পেছনে গল্প আছে, অর্থনীতিতে কৃষি আর প্রবাসী আয়ের মিশ্রণ, মাটিতে মিশে আছে পুরনো স্থাপত্য আর লোককথা। এর সাথে আরেকটা বিষয়ও মনে রাখা দরকার। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসও কিন্তু এই মাটির অংশ। ১৪ই সেপ্টেম্বর রঘুনাথপুর বাজারে স্থানীয় রাজাকারদের হামলায় মুক্তিযোদ্ধার সাধারণ মানুষ শহীদ হয়েছিলেন। এই দুঃখজনক ঘটনাও এখানকার পরিচয়ের অংশ। হুম। সবশেষে এটাই বলবো, কচুয়ায় এতগুলো প্রাচীন দিঘি, মন্দির, মসজিদের পাশাপাশি থাকাটা এখানকার পুরনো সমাজ ব্যবস্থা আর বিভিন্ন সম্প্রদায়ের দীর্ঘ সহাবস্থানের ইঙ্গিত দেয়। এই ঐতিহ্য আর আধুনিকতার মিশ্রণটাই হয়তো কচুয়ার আসল ছবি। এটা নিয়ে আরও জানার, ভাবার সুযোগ আছে। এই তথ্যগুলো কচুয়া উপজেলা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেতে অবশ্যই সাহায্য করবে।